গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। বরাবরের মতো সাথে আছি আমি ইমরান ইসকান, আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পরপর দুইটি ভয়ঙ্কর ঘটনা। প্রথমে আপনারা শুনতে পাবেন আমাদের সবার প্রিয় সামিউল সাকিব ভাইয়ের লেখা বৃদ্ধজনের প্রতিশোধ নামক একটি ঘটনা। এরপর আপনারা শুনবেন আমাদের আরেকজন লিসেনার জাভেদ ইকবাল ভাইয়ের লেখা আশিক জিনের একটি ঘটনা। তো আশা করি আজকের দুইটি ঘটনাই আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এর মাঝে আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে যে আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নোট দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন ট্যাপ করা আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootaadda@gmail.com BHOOTAADDA@gmail.com। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যাব। আর শুরুতেই আমরা শুনবো সামিউল সাকিব ভাইয়ের লেখা বৃদ্ধ জিনের প্রতিশোধ নামক ঘটনাটি। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই, আরাফাত ভাই এবং ভূত আড্ডার সকল শ্রোতা বন্ধু। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি সামিউল সাকিব, আর আমার ভাষা যশোর। প্রিয় ইমরান ভাই, আমি এখন যে ঘটনাটা লিখে পাঠাতে চলেছি, এই ঘটনাটা আমার খুব কাছের একজন রিলেটিভের মুখ থেকে শোনা। আর এই ঘটনাটা আমার সেই রিলেটিভের খুব কাছের একজন ফ্রেন্ডের ভাইপোর সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। আর প্রিয় ইমরান ভাই এবং আরাফাত ভাই, আমি মূল ঘটনায় প্রবেশ করার আগে সকলের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যে আমার এই ঘটনাটা একদম ইউনিক একটা ঘটনা, আর এই ঘটনাটা এর আগে আমি অন্য কোথাও শেয়ার করিনি। এখন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় প্রবেশ করা যাক। আর আমার ওই রিলেটিভ এই ঘটনাটা আমাকে যেভাবে শেয়ার করেছেন, আমি ঠিক তার ভাষাতেই লিখছি। আমি এখন যে ঘটনাটা বলতে চলেছি, এটা আমার খুব কাছের একজন ফ্রেন্ডের মুখ থেকে শোনা একটি ভয়ঙ্কর ঘটনা। আর এই ঘটনাটা তার আপন বড় ভাইয়ের ছেলে অর্থাৎ তার ভাইপোর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আর এই ঘটনাটা তার ভাইপোর সাথে ঘটেছিল 1997 সালে। আর প্রিয় লিসেনার্সগণ, 1997 সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জেতার মাধ্যমে 1999 সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল। আর বাংলাদেশ ক্রিকেট টিমের এই চ্যাম্পিয়ন ট্রফি জয়ে এবং বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সমগ্র বাংলাদেশের মানুষ আনন্দে আত্মহারা হয়ে রং ছড়াছড়ির উৎসবে মেতে ওঠে। আর এই রং ছড়াছড়ির উৎসব শুরু হওয়ার ঠিক 3 থেকে 4 দিন পরেই আমার ওই ফ্রেন্ডের ভাইপোর সাথে এই ঘটনাটা ঘটেছিল। প্রিয় শ্রোতা বন্ধু, আমার ওই ফ্রেন্ডের ভাইপোর সাথে এই ঘটনাটা যখন ঘটে, তারা তখন সকল পরিবার নিয়ে মিলিত হয়ে ঢাকা গাজীপুরের একটি 3 তলা বিশিষ্ট ভবনের 2য় তলায় বসবাস করত। আর তখন তার সেই ভাইপোর বয়স ছিল আনুমানিক 6 থেকে 7 বছর। আর তারপরে তার সেই ভাইপো যখন দেখলো তার আশেপাশে সমস্ত প্রতিবেশীরা রং ছড়াছড়ি করছে, তখন সেও তার বাবার কাছে গিয়ে তাকে রং কিনে এনে দেওয়ার জন্য বায়না করতে থাকে। আর তারপরে প্রথমে তার বাবা অর্থাৎ আমার সেই ফ্রেন্ডের বড় ভাই তার ছেলেকে রং কিনে এনে দিতে না চাইলেও এক পর্যায়ে তার ওই অধিক জেদের কাছে হার মেনে এবং এক প্রকার বাধ্য হয়েই ছেলেকে অর্থাৎ আমার ফ্রেন্ডের সেই ভাইপোকে রংটা কিনে এনে দেয়। কিন্তু সে হয়তো বুঝতেও পারেনি তার কিনে এনে দেওয়া এই রংটা তার ছেলের জন্য খুব বড় একটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কারণ ওই রংটা কিনে এনে দেওয়ার পর থেকেই ওই ছেলে তার বাসায় এদিক ওদিক এবং তার পরিবারের প্রত্যেকের শরীরে তার বাবার কিনে দেওয়া রংটা মাখতে শুরু করে।
আর এভাবে সকলকে রং মাখতে মাখতে হঠাৎ করে সেই একটা মারাত্মক কাণ্ড ঘটে বসে। আর সেটা হলো, তখন সময় আনুমানিক দুপুর 1টা। পরিবারের সকল সদস্যদের শরীরে রং মাখাতে মাখাতে হঠাৎ করে সে তাদের 2য় তলার বারান্দায় এসে দাঁড়ায়। আর তারপরে সে দেখতে পায় এই ভর দুপুর বেলায় নিচে তাদের বাসা থেকে কিছুটা দূরে পাঞ্জাবি পরে একজন বৃদ্ধ মানুষ একটা লাঠি হাতে হেঁটে হেঁটে বাসার দিকে আসছেন। আর আমার ওই ফ্রেন্ডের ভাষ্য মতে ওই বৃদ্ধটার বয়স আনুমানিক 75 থেকে 80 বছরের মতো হবে। আর তারপরে সেই ছেলেটি অর্থাৎ আমার ফ্রেন্ডের সেই ভাইপো মনে মনে চিন্তা করতে লাগলো, আমাদের বাসার সামনেই আসলে ওই বুড়ো দাদুটাকে একটু রং লাগিয়ে দেব। যেমন ভাবা তেমনই কাজ। আর তারপরে সে তার ওই রঙের পাত্র থেকে কিছুটা রং নিয়ে ওই বৃদ্ধ লোকটা তার বাসার সামনে আসার সাথে সাথেই তার দিকে ছুরি মারল। আর তারপরে ওই রংটাকে সোজা সেই বৃদ্ধ লোকটার সম্পূর্ণ পাঞ্জাবিতেই একেবারে মেখে গেল। আর তারপরে ওই বৃদ্ধ লোকটা উপরের দিকে অর্থাৎ আমার সেই ফ্রেন্ডের বাসার 2য় তলার দিকে তাকালেন। আর তারপরে তিনি যখন তাদের বাসার 2য় তলার বারান্দায় তার ভাইপোকে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন তিনি তার উপরে বেশ রাগান্বিত হয়ে বিড়বিড় করে তাকে বকাঝকা করতে লাগলেন। আর তারপরে আমার ফ্রেন্ডের সেই ভাইপো বেশ জোরে জোরে হাসতে লাগলো এবং সেই বৃদ্ধ লোকটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ও দাদু, যতই চেঁচামেচি করুন না কেন, আপনি আমার কিছুই করতে পারবেন না, কারণ আমি এখন 2য় তলার উপরে আছি আর আপনি আছেন নিচে। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আমাদের ফ্রেন্ডের সেই ভাইপোর মুখ থেকে এই কথাগুলো শোনার পর ওই বৃদ্ধ লোকটা তার উপরে আগের থেকে আরো অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। আর তারপরে তিনি তার হাতে থাকা ওই লাঠি দিয়ে আমার ফ্রেন্ডের বাসার নিচে সেই দেয়ালের সামনে তিনি দাঁড়িয়েছিলেন সেই দেয়ালের মধ্যে দাগাতে শুরু করেন। আর তারপরে আমার ফ্রেন্ডদের বাসার দারোয়ান তাদের বাসার গেটের সামনে থেকে এই দৃশ্যটা দেখতে পেয়ে তাদের বাসার ওই দেয়ালের সামনে এসে ওই বৃদ্ধ লোকটাকে এখান থেকে তাড়িয়ে দিলেন। আর তারপরে ওই বৃদ্ধ লোকটা রাগে গজগজ করতে করতে ওখান থেকে চলে গেলেন। প্রিয় শ্রোতা বন্ধুগণ, যেদিন আমার ফ্রেন্ডের সেই ভাইপো ওই বৃদ্ধ লোকটাকে রং মাখিয়ে দিয়েছিল, সেদিন রাতেই তার সাথে ঘটে যায় প্রচন্ড ভয়ঙ্কর একটা ঘটনা। এখন আর কথা না বাড়িয়ে সরাসরি সেই ঘটনায় আসা যাক। তখন সময় আনুমানিক রাত 12টা 15 মিনিট। হঠাৎ করেই আমার ফ্রেন্ডের সেই ভাইপো ঘুমের মধ্যে বিকট একটা চিৎকার দিয়ে ঘুম থেকে লাফিয়ে উঠে যায়। আর প্রিয় শ্রোতা বন্ধু, একটা কথা বলে রাখা ভালো, যখন আমার ফ্রেন্ডের সেই ভাইপো ওই চিৎকারটা করেছিল তখন সে তার বাবা মায়ের রুমে একা একা ঘুমিয়েছিল। আর তার পরিবারের বাকি সদস্যরা তখন আমার ফ্রেন্ডের বাবা অর্থাৎ ওই বাচ্চাটির দাদার রুমে একসাথে মিলিত হয়ে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছিল। আর তারপরে ওই বাচ্চাটির ওই চিৎকারটা শোনার পর সকলেই আমার ফ্রেন্ডের বাবার রুম থেকে উঠে এক দৌড় বাচ্চাটি যে রুমে ঘুমিয়েছিল সেই রুমে চলে যায়। আর তারপরে ওখানে পৌঁছানোর পর আমার ফ্রেন্ডের পরিবারের সকলে মিলে যে দৃশ্যটা দেখতে পেলেন, ওটা দেখার জন্য তারা কেউই তখন মোটেও প্রস্তুত ছিলেন না। কারণ ওখানে উপস্থিত সকলে একদম স্পষ্টভাবে দেখতে পেলেন ওই বাচ্চাটির ডান হাতে অদ্ভুত একটা নকশা আঁকানো রয়েছে। আর ওই নকশাটা দেখে এরকম মনে হচ্ছিল যে কেউ যেন বেশ ধারালো একটা কিছু দিয়ে ওই বাচ্চাটির হাতটা কেটে কেটে ওই নকশাটা তৈরি করেছে। আর শুধু তাই নয়, তখন ওই বাচ্চাটির হাতের ওই কাটা জায়গা দিয়ে অনেক রক্তক্ষরণও হচ্ছিল। আর তারপরে আমার ফ্রেন্ডের পরিবারের বাকি সদস্যরা প্রথমে তার ভাইপোর হাতের ওই ক্ষতস্থানে বিভিন্ন রকমের অ্যান্টিসেপটিক লাগিয়ে তার রক্তক্ষরণ বন্ধ করে। আর তারপরে একটা কাপড় দিয়ে ক্ষতস্থানটা বেশ শক্ত করে বেঁধে দেয়। আর প্রিয় শ্রোতা বন্ধুগণ, আমার ভাইপোর হাতের সেই অদ্ভুত নকশাটা দেখার পর আমার ফ্রেন্ডের পরিবারের অনেকেই বলতে লাগলেন, আমার ফ্রেন্ডের সেই ভাইপো হয়তো নিজেই
ধারালো কোনো জিনিস দিয়ে খেলা করতে গিয়ে তার হাতটার এই অবস্থা করেছে। কিন্তু আমার ফ্রেন্ডের ভাবি অর্থাৎ ওই বাচ্চাটির মা তাদের এই যুক্তিটা কিছুতেই মেনে নিতে চাচ্ছিলেন না। কারণ তিনি একেবারে জোর গলায় দাবি করেছিলেন যে তিনি যখন তার শ্বশুরের রুমে যাওয়ার আগে তার ছেলেকে ঘুম পাড়িয়ে গিয়েছিলেন, তখন তার ছেলের একেবারেই সুস্থ ছিল। আর প্রিয় শ্রোতা বন্ধুগণ, সেদিন আমার ফ্রেন্ডদের বাসায় এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা ও তর্ক বিতর্ক করতে করতে প্রায় রাত 3টা বেজে যায়। আর তারপরে আমার ফ্রেন্ডের বাবা অর্থাৎ ওই বাচ্চাটির দাদা তার পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বললেন, দেখো, এই বিষয়টা নিয়ে এখন আর তর্ক বিতর্ক করে কি লাভ? যা হবার তা তো হয়েই গেছে। আর এখন সব থেকে বড় কথা হলো, যেভাবেই হোক না কেন দাদু ভাইয়ের হাতটা কেটেছে এবং দাদু ভাইয়ের অনেক রক্তক্ষরণ হয়েছে। আর তাই আগামীকাল সকালে সবার আগে দাদু ভাইকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর তাছাড়াও এখন অনেক রাত হয়ে গেছে, আর তাই এখন যে যার রুমে চলে যাও। আর তোমাদের যা যা বলার আছে আগামীকাল সকালে বলবে। আর তারপরে আমার ফ্রেন্ডের বাবার কথা মতো তাদের বাসার সবাই যে যার যার মতো নিজের ঘরে ঘুমাতে চলে গেল। আর তারপরের দিন সকালবেলায় আমার ফ্রেন্ডের বড় ভাই অর্থাৎ ওই বাচ্চাটির বাবা অফিসে যাওয়ার জন্য 2য় তলা থেকে নিচে নামলেন। তখনই আমার ফ্রেন্ডের ভাইপোর ডান হাতে থাকা ওই অদ্ভুত নকশাটার পুরো রহস্যটা একেবারে পরিষ্কার হয়ে যায়। কারণ সে নিচে নামার পর যখনই তাদের বাসার পেছনের ওই দেয়ালটার কাছে যান, তখনই তিনি একদম স্পষ্টভাবে দেখতে পান যে তার ছেলের ডান হাতে যেই নকশাটা রয়েছে, ঠিক সেই নকশাটাই তাদের বাসার পেছনের এই দেয়ালের মধ্যেও আঁকানো রয়েছে। আর তারপরে তিনি বাসার দারোয়ানকে নিজের কাছে ডাক দেন এবং তার কাছে ওই নকশাটার ব্যাপারে জিজ্ঞেস করেন। আর তারপরে তাদের বাসার ওই দারোয়ান গতকাল দুপুরের সমস্ত ঘটনাটাই তাকে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত খুলে বলেন। আর তারপরে আমার ফ্রেন্ডের সেই ভাইপোকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেই ডাক্তারের দেওয়া সমস্ত ওষুধগুলো খাওয়ানোর মাধ্যমে তার হাতের ওই ক্ষত স্থানটা সারানো হয়। প্রিয় ইমরান ভাই, আরাফাত ভাই এবং প্রাণপ্রিয় ভূত আড্ডার সকল শ্রোতা বন্ধুরা, আপনারা কি ভাবছেন এই ঘটনাটা এখানেই শেষ? না, ঘটনাটা এখানে শেষ হয়নি। আর যদি শেষ হয়ে যেত তাহলে হয়তো সকলের পক্ষে বেশ মঙ্গলজনকই হতো। কারণ এরপর যে ঘটনাগুলো ঘটেছিল সেটা আগের থেকে আরো অনেক বেশি ভয়ঙ্কর ছিল। এখন আর কথা না বাড়ে সরাসরি সেই ঘটনায় আসা যাক। আমার ফ্রেন্ডের সেই ভাইপোর হাতের ক্ষতটা সারার ঠিক 1 সপ্তাহ পর থেকে তার শরীরে নতুন কিছু সমস্যা দেখা দেয়। আর তার সেই সমস্যাগুলো হলো দিন দিন শুকিয়ে যাওয়া, গভীর রাতে প্রচন্ড জ্বর ওঠা এবং তার শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করা। আর সবচেয়ে বড় সমস্যা হলো সে মোটেও খাওয়া দাওয়া করতে পারছিল না। আর তাই তার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে দূর থেকে তাকে কেউ দেখলে এটা মানুষ না কঙ্কাল সেটাই গুলিয়ে ফেলবে। আর তারপরে আমার সেই ফ্রেন্ডের ভাইপোকে অনেক ভালো ভালো ডাক্তার কবিরাজ দেখানো হয়, তারপরও তার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছিল না। আর তারপরে বেশ কিছুদিন পর আমার ফ্রেন্ডের পাশের বাসার এক প্রতিবেশীর পরামর্শে তার ভাইপোকে ঢাকা নবীনগর বড় একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। আর তারপরে সেই হুজুর আমার ফ্রেন্ডের সেই ভাইপোকে বেশ ভালোভাবে দেখার পর এবং সকল সমস্যাগুলো তার বাবা মায়ের মুখ থেকে বেশ বিস্তারিতভাবে শোনার পর তাদের সবাইকে আসরের নামাজের পর আবারও একবার তার সাথে দেখা করতে বলতেন। আর তারপরে তারা সকলেই হুজুরের ওখান থেকে নিজেদের বাসায় চলে গেলেন। আর তারপরে আসরের নামাজের পর তারা আবার সেই হুজুরের সাথে দেখা করতে গেলে তাদের সকলকে উদ্দেশ্য করে হুজুর যা বললেন তা শুনে ওখানে উপস্থিত সকলেই বেশ অবাক হয়ে গেলেন। এখন ওই হুজুর যেভাবে বলেছিলেন আমি ঠিক তার ভাষাতেই বলছি। সর্বনাশ! এই বাচ্চাটির উপরে তো একটি মধ্যম পর্যায়ের অর্থাৎ
বেশি ভালোও না আবার খুব বেশি খারাপও না। এইরকম একটা জিনের কুনজর আছে, আর ওই জিনটার কুনজরের প্রভাবেই ওর এই অবস্থা হয়েছে। আর খুব তাড়াতাড়ি যদি ওকে ওই জিনটার কুনজর থেকে মুক্ত না করা যায়, তাহলে এর মৃত্যু নিশ্চিত। আর প্রিয় শ্রোতাবৃন্দ, হুজুরের মুখ থেকে সব কথাগুলো শোনার পর আমার ফ্রেন্ডের বড় ভাই অর্থাৎ ওই বাচ্চাটির বাবা বেশ অবাক হয়ে এবং ভয়ে ভয়ে ওই হুজুরকে বললেন, হুজুর, এখন উপায় কিভাবে ওই চিন্তার কুনজর থেকে আমার ছেলেটাকে মুক্ত করা যায়? ও আমার একমাত্র ছেলে, আর তাই যেভাবে হোক না কেন আপনি ওকে সুস্থ করে দিন। আর তারপরে সেই হুজুর ওই বাচ্চাটির বাবা মাকে উদ্দেশ্য করে বলেন, দেখুন, আপনার ছেলেকে সুস্থ করার একমাত্র উপায় হলো ওই জিনটাকে হাজির করা। আর তাই আপনারা এখন একটা কাজ করুন, আপনারা এখন আপাতত আপনাদের ছেলেকে নিয়ে বাসায় চলে যান। আর আজ রাত ঠিক 12টার দিকে আপনারা আবার আপনাদের ছেলেকে নিয়ে এখানে চলে আসুন। আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমি তখনই আমার একজন লোকের শরীরে ওই জিনটাকে হাজির করার মাধ্যমে ওর কুনজর থেকে আপনার ছেলেটাকে মুক্ত করে দিতে পারবো। আর হ্যাঁ, রাতে আপনাদের এখানে আসার সময় কোনো জিনিসই জোগাড় করে আনতে হবে না, কারণ একটা জিন হাজির করার জন্য যে সকল জিনিসপত্রের প্রয়োজন হয় সেই সব কিছুই আমার কাছে আছে। আপনারা শুধু সময় মতো এখানে চলে আসলেই হবে। আর প্রিয় শ্রোতা বন্ধুগণ, এই বলে সেই হুজুর তার কথা বলা শেষ করলেন। আর তারপরে আমার ফ্রেন্ডের সেই বড় ভাই তার ছেলেকে এবং স্ত্রীকে নিয়ে হুজুরের ওখান থেকে নিজের বাসায় চলে গেলেন। তারপরে আমার ফ্রেন্ডের বড় ভাই সেই হুজুরের কথা মতো রাত ঠিক 12:15টার দিকে তার ছেলে এবং স্ত্রীকে নিয়ে হুজুরের বাসায় চলে গেলেন। আর তারপরে রাত ঠিক 12টার দিকে সেই হুজুর তার একজন লোকের শরীরে ওই জিনটাকে হাজির করলেন। আর তারপরে হুজুর ওই জিনটাকে হাজির করার পর প্রথমেই তাকে প্রশ্ন করলেন, কে তুই? তারপরে ওই জিনটা হুজুরের সেই লোকের গলাতে হুজুরকে উত্তর দিল, হুজুর, আমি একজন জিন। আর তারপরে হুজুর তাকে আবার প্রশ্ন করলো, তা তোর নাম কি? আর তারপরে ওই জিনটা আবারও হুজুরকে উত্তর দিল, হুজুর, আমার নাম রাহাত। তারপরে হুজুর ওই জিনটাকে আরো প্রশ্ন করলেন, তা তুই এই বাচ্চাকে কেন এভাবে কষ্ট দিচ্ছিস? দেখ তো এর কি অবস্থা হয়েছে। আর তারপরে ওই জিনটা আবার উত্তর দিল, হুজুর, আজ থেকে বেশ কিছুদিন আগে এক দুপুর বেলায় আমি একজন বৃদ্ধ মানুষের রূপ ধারণ করে এদের বাসার সামনে দিয়ে আমার এক বন্ধুর বাসায় বেড়াতে যাচ্ছিলাম। কিন্তু এই বাচ্চাটি ওদের বাসার দ্বিতীয় তলা থেকে আমার গায়ে রং ছুড়ে মারে আর আমার নতুন পাঞ্জাবিটা একেবারেই নষ্ট করে দিয়েছে। আর তাই আমি এর ওপর বেশ রাগান্বিত হয়ে প্রথমে আমার জাদুর লাঠি দিয়ে ওদের বাসার পেছনের দেয়ালে একটা চিত্র আঁকার মাধ্যমে ওকে শাস্তি দিয়েছি। আর তার সাথে সাথে ওর উপরে নিজের কুদৃষ্টিও নিক্ষেপ করেছি। আর ঠিক সে কারণেই ওর এই অবস্থা হয়ে গেছে। প্রিয় শ্রোতা বন্ধুগণ, হুজুর ওই জিনটার মুখ থেকে সব কথাগুলো শোনার পর ওই জিনটাকে উদ্দেশ্য করে বললেন, দেখ, এই ছেলেটা কিন্তু ছোট মানুষ, আর তাই ও হয়তো না বুঝে এই ভুলটা করে ফেলেছে। আর তাই তুই ওকে আর কষ্ট দিস না, ওকে ক্ষমা করে দে এবং এখান থেকে চলে যা। আর তারপরে ওই জিনটা বেশ কড়া ভাষায় হুজুরকে উত্তর দিল, না, কিছুতেই না। কারণ এই ছেলেটার কারণে আমার বন্ধুর দেওয়া দাওয়াতটা আমাকে ভঙ্গ করতে হয়েছে। আমি সময় মতো ওর বাড়িতে যেতে পারিনি। হুজুর, আমরা জিন জাতি, আর তাই আমরা কখনোই নিজেদের দেওয়া ওয়াদা ভঙ্গ করি না। কিন্তু এই ছেলেটার কারণে আমাকে আমার ওয়াদা ভঙ্গ করতে হয়েছে। আর তাই আমি ওকে সহজে ছাড়বো না। ওকে ওর কাজের জন্য উচিত শিক্ষা দিয়ে তারপরে ওকে ছাড়বো।
প্রিয় শ্রোতাবৃন্দ, ওই জিনটার মুখ থেকে সব কথাগুলো শোনার পর আমার ফ্রেন্ডের সেই বড় ভাই এবং ভাবি অর্থাৎ বাচ্চাটির বাবা মা কান্নাকাটি করতে লাগলেন এবং কাকুতি মিনতি করে ওই জিনটাকে বলতে থাকেন, দেখুন আমাদের ছেলেটা খুব ছোট আর তাই ও আপনাকে চিনতে পারেনি আর না চিনে ভুল করে এই কাজটা করে ফেলেছে। দয়া করে আপনি ওকে ক্ষমা করে দিন। আল্লাহর দোহাই লাগি ওর এত বড় সর্বনাশ করবেন না। আর প্রিয় শ্রোতাবৃন্দ, ওই বাচ্চাটির বাবা মার মুখ থেকে সব কথাগুলো শোনার পর ওই জিনটা বেশ নরম হয়ে গেল এবং তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা বেশ, শুধু আপনাদের মুখের দিকে তাকিয়ে এবারের মতো ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে আর কখনো এই ধরনের কাজ করবে আমি ওকে আর ছেড়ে কথা বলবো না। তারপরে ওই জিনটা হুজুরের সেই লোকটির শরীর ছেড়ে চলে গেল আর তারপরে ওই লোকটা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। আর তারপরে আমার ফ্রেন্ডের সেই বড় ভাই হুজুরকে তার উপযুক্ত হাদিয়া দিয়ে দেয়। তারপর তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে হুজুর ওখান থেকে নিজের বাসায় চলে আসে। প্রিয় ইমরান ভাই এবং আরাফাত ভাই, এই বলে আমার সেই রিলেটিভের ঘটনাটা শেষ করলাম। আমার কাছে আরো ঘটনা আছে, আমি সময় পেলে তা অবশ্যই লিখে পাঠাবো। আর অবশেষে দোয়া করি ভূতারটা দীর্ঘজীবী হোক এবং তার আপন গতিতে সামনের দিকে এগিয়ে যাক। ধন্যবাদ সামিউল সাকিব ভাই, আপনার ঘটনাটা সত্যি অসাধারণ ছিল, একদম ইউনিক একটা ঘটনা। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার ঘটনাটি অসম্ভব রকম ভালো লেগেছে। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনা তথা জাবেদ ইকবাল ভাইয়ের লেখা আশিক জিনের ঘটনা, যেটি তার পরিবারের সাথে ঘটেছিল। চলুন শুনে আসি। প্রিয় ইমরান ভাই ও ভূতাড্ডার সকল লিসেনার্সদের আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাবেদ ইকবাল। আমার বাড়ি রাজশাহী। আমি বর্তমানে নারায়ণগঞ্জে একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমি অনেক আগে থেকে ভৌতিক গল্প শুনতে ভালোবাসি। ভূতাড্ডায় যারা আছে আমি সবার ঘটনা শুনতাম। সবার ঘটনা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেকদিন ধরেই আমি ভাবছি একটা ঘটনা পাঠাবো, কিন্তু পাঠানো হয় না, কারণ আমি গুছিয়ে লিখতে পারি না। জানি না আমার ঘটনাটা শেয়ার হবে কিনা। ইমরান ভাই যদি আমার ঘটনাটা পড়ে সবাইকে শোনায় আমি অনেক বেশি খুশি হব। আর যদি শেয়ার নাও হয় তাতেও আফসোস নেই। আপনাদের সাথে ছিলাম, এখনো আছি, আর আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আমি যে ঘটনাটা বলবো সেটা আমার পরিবারের সাথেই ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। অনেকে হয়তো ঘটনাটা শুনে বিশ্বাস করবে না, কিন্তু এই ঘটনার অনেক প্রমাণ আছে আমার কাছে। আমি প্রমাণগুলো দিতে পারতাম, কিন্তু দিলে আমার পরিবারের সমস্যা হবে, তাই প্রমাণগুলো দিলাম না। ইমরান ভাই, আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু লেখায় তেমন প্রফেশনাল না, তাই লেখার মাঝে ভুল থাকলে আপনি কষ্ট করে পড়ে নেবেন। অনেক কথা বলে ফেলেছি, এখন তাহলে ঘটনা শুরু করি। ঘটনাটা ঘটে 2011 সালে। তখন আমি ক্লাস 8-এ পড়ি। আর ঘটনাটা ঘটে আমার বড় বোনের সাথে। আমার বোনের নাম নিপা। আমার বোন তখন এসএসসি পাশ করে নতুন কলেজে ভর্তি হয়েছে। খুব সুন্দর আমাদের দিন কেটে যাচ্ছিল। আমার আর নিপা আপুর মাঝে সবসময় ঝগড়া লেগেই থাকতো। বিশেষ করে আমি বেশি দুষ্টামি করতাম আপুর সাথে। আপু মাঝে মাঝে রেগে গিয়ে আমাকে মারতো। আমি বা কম যাই কিসে, আমিও আপুকে মারতাম। আপুর সাথে ঝগড়া মারামারি যতই করি, দিন শেষে আবার দুই বোন এক হয়ে যেতাম। এখন যেই সব দিনের কথা মনে হলে অনেক আফসোস হয়, কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো। মাঝে মাঝে ভাবি আবার যদি সেই দিনগুলো ফিরে পেতাম কতই না ভালো হতো। নিপা আপু, আমি জানি তুই ঘটনাটা শুনবি,
তাই তোর কাছে ক্ষমা চেয়ে সেই ছোটবেলার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। তোর জন্য সব সময় দোয়া করি, আল্লাহ যেন তোকে সব সময় ভালো রাখে। তুই সব সময় আমাকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছিস। তোর ভালোবাসা যেন সারা জীবন এমনই থাকে। লিসেনাররা হয়তো বিরক্ত হচ্ছেন আমার কথা শুনে, তাহলে চলুন এবার ঘটনাটা শুরু করি। 2011 সালের শেষের দিকে, সেদিন শুক্রবার ছিল। এই দিন, মাস কিংবা বছর আমি কোনোদিনই ভুলব না। তো শুক্রবার সন্ধ্যার পর আমি বাড়িতে বসে বসে পড়ছিলাম। হঠাৎ করে নিপা আপু আমার কাছে আসে। একটা কথা বলে রাখি, আমাদের একতলা একটা বাড়ি, 4টা রুম। একটাতে আব্বু আম্মু থাকে, একটাতে আমি থাকি, আর একটাতে আপু থাকে। আমার আর আপুর রুম পাশাপাশি, 2 রুমের মাঝে ওয়াশরুম। আমি আর নিপা আপু সেই ওয়াশরুম ব্যবহার করতাম। তো নিপা আপু আমার কাছে এসে কোনো কথা না বলে আমার বিছানায় শুয়ে পড়ে। আমি একটু অবাক হই, কারণ নিপা আপু আমার রুমে আসলেও আমার বিছানায় কখনো শোয় না। আমি কিছু না বলে পড়ায় মন দেই। পড়ার মাঝে মাঝে আমি নিপা আপুর দিকে তাকাচ্ছিলাম। নিপা আপু আমার দিকে পিঠ দিয়ে শুয়েছিল। আমার কি মনে হলো, আমি নিপা আপুর কাছে যাই, গিয়ে আপুকে ডাক দেই, কিন্তু আপু কোনো কথা বলে না। আমি দুষ্টামি করে নিপা আপুর চুল ধরে টান দেই, আর তখনই নিপা আপু বিছানা থেকে উঠে আমার গালে সজোরে একটা থাপ্পড় মারে। এত জোরে থাপ্পড়টা মেরেছিল, আমার গালে 4টা আঙুলের দাগ হয়ে গিয়েছিল। হঠাৎ আপুর এমন আচরণে আমি নিজেও অবাক হয়ে যাই। আমি গাল ধরে বিছানায় বসে পড়ি। তারপর আমি আপুর দিকে তাকাই, কিন্তু আপুর দিকে তাকিয়ে আমি অনেক ভয় পেয়ে যাই, কারণ আপুর তখন চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়েছিল। আপুর চোখের মনে হয় বের হয়ে আসবে এমন অবস্থা। চোখ দুইটা লাল টকটকে হয়েছিল। আপু অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। তারপর হঠাৎ করে নিপা আপু আমার গলা চেপে ধরে। আমি নিপা আপুর হাত থেকে আমাকে ছাড়ানোর চেষ্টা করি। আমি কোনো কথাও বলতে পারছিলাম না। আমার মুখ থেকে শুধু গোঙানির মতো শব্দ বের হতে থাকে। আমি আপুর দিকে তাকিয়ে দেখি আপু অনেক রাগী দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে, আর বিড়বিড় করে কি যেন বলছে। আমি চিৎকার দেওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু পারি না। তারপর আর আমার কিছু মনে নেই, আমি অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান আসে, আমি দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি। আমার পাশে নিপা আপু আর মা বসে আছে। আমি মা আর আপুকে জিজ্ঞেস করি, আমি হসপিটালে কেন? তখন মা আর নিপা আপু আমাকে বলে, আমি নাকি অজ্ঞান হয়ে বিছানার উপর পড়েছিলাম। আপু আমাকে খাওয়ার জন্য ডাকতে এসে দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। আপু তখন মাকে ডাক দেয়। মা এসে আমার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। পরে আপু আব্বুকে কল দিলে আব্বু বাসায় আসে, তারপর আমাকে হাসপাতালে নিয়ে যায়। মা আমাকে জিজ্ঞেস করে আমার কি হয়েছিল। আমি তখন বলি আমার কি হয়েছিল, কিন্তু আমার কথা মা আর আপু বিশ্বাস করতে চায় না। আপু নাকি রান্না শেষ না হওয়া পর্যন্ত মায়ের সাথেই ছিল, আর আপু আমার ঘরেই আসেনি। রাতে খাওয়ার জন্য আপু আমাকে ডাকতে এসেছিল, আর এসেই দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। আমি তো মা আর আপুর কথা শুনে অনেক ভয় পাই, কারণ আমার খুব ভালো করে মনে আছে আপু আমার রুমে এসেছিল। আর আপু যদি মায়ের সাথে থাকে, তাহলে আমার রুমে কে এসেছিল? মা আর আপু আমার মনের ভুল বলে সান্ত্বনা দেয়, কিন্তু আমি তো সান্ত্বনা নিতে পারি না, কারণ আমি স্পষ্টভাবে দেখেছি। এটা ভুল হবে কিভাবে? তো সেদিনই আমাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর আপু আমাকে জিজ্ঞেস করে আমি মজা করছি কিনা। আপুকে আমি আল্লাহর কসম কেটে বলি, আপু আমি যা বলেছি সবই সত্যি। আপু আমার কথা শুনে মনে হলো একটু ভয় পেয়েছে। সেই দিনটা আমার এসব ভাবতে ভাবতেই কেটে যায়। রাতের বেলায় খাওয়া শেষ করে আমি আমার ঘরে ঘুমাতে যাই। একা একা ভয় লাগছিল, তারপরেও আমি একাই ঘুমাতে যাই। আমি ঘুমিয়েও যাই। হঠাৎ করে আপুর চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে আমি আপুর ঘরের সামনে যাই। দেখি আব্বু আম্মুও চলে এসেছে।
আপু দরজা খুলে মাকে জড়িয়ে ধরে। মা আপুকে জিজ্ঞেস করে আপু চিৎকার করলো কেন। তখন আপু বলে আপু ঘুমিয়েছিল, হঠাৎ করে আপুর ঘুম ভেঙে যায় একটা কান্নার শব্দে। আপু সেটাকে মনের ভুল ভেবে আবার ঘুমানোর চেষ্টা করে, কিন্তু আপু আবার সেই কান্নার শব্দ শুনতে পায়। আর কান্নার শব্দটা আপুর খুব কাছ থেকে আসছিল। আপু তখন বলে কে কান্না করছে, কিন্তু কোনো জবাব নেই। আপু ভয়ে ভয়ে উঠে ঘরের লাইট জ্বালিয়ে দেয়। আর ঘরের লাইট জ্বালিয়ে আপু অনেক ভয়ানক একটা জিনিস দেখতে পায়। আপু দেখে বিছানায় একটা সাদা শাড়ি পরা মেয়ে বসে আছে। তার মাথাটা দুই হাঁটুর মধ্যে দিয়ে কান্না করছে। আপু মেয়েটার চেহারা দেখতে পায় না, তবে তার চুলগুলো ছিল অনেক বড় বড়। আপু এই দৃশ্য দেখে ভয়ে এক চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে আসে। আমরা ঘরের মধ্যে গিয়ে দেখি সেখানে কেউ নেই। পুরো বাড়ি খুঁজে দেখি, কাউকে পাইনি। আব্বু আর আম্মু একটু চিন্তায় পড়ে যায়। সেই রাতে আম্মু আপুর সাথে ছিল, আর আব্বু আমার সাথে ছিল। আমি তখন আব্বুকে বলি হয়তো নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে, একটা হুজুর ডেকে এনে সমস্যাগুলো তাকে বলতে বলি। আব্বু সম্মতি জানায়। পরের দিন দুপুরের পর আব্বু একটা হুজুরকে বাড়িতে নিয়ে আসে। হুজুর পুরো বাড়ি অনেক ভালো করে দেখে আর পানি পড়া ছিটিয়ে দেয়। হুজুর আমাকে আর আপুকে দোয়া করে আমাদের শরীরে ফু দেয়, আর সাথে পানি পড়া দেয়। হুজুর জানায় হয়তো কোনো খারাপ দুষ্ট জিন ভয় দেখিয়েছে। হুজুরের কথা শুনে আমি আর আপু অনেক বেশি ভয় পাই। হুজুর কিছু সময় থেকে তারপর চলে যায়। সেদিন রাতে ভয়ে আমি একা থাকার সাহস পাচ্ছিলাম না। সেদিন আপুর সাথে মা থাকে আর আমি আব্বুর সাথে থাকি। রাতের বেলা আমার ঘুম ভেঙে যায় ওয়াশরুমে যাওয়ার জন্য। একা একা বের হতে ভয় লাগছিল। আমি আব্বুকে ডাক দেই। আব্বু উঠে আমার সাথে আসে। আমি ওয়াশরুমে ঢুকি, তারপর বের হয়ে দেখি আব্বু নেই। আমি ভাবলাম আব্বু হয়তো ঘরে চলে গেছে। আমিও ঘরে চলে যাই। ঘরে তখন লাইট জ্বালানো ছিল। আমি ঘরে গিয়ে দেখি আব্বু বিছানায় শুয়ে আছে, আর আব্বুর পাশে আমার মতোই দেখতে একজন বসে আছে। সে আমার দিকে তাকায়। আমি তার তাকানো দেখে ভয়ে চিৎকার করতে যাই, কিন্তু আমি চিৎকার দিতে পারছিলাম না। আমার পুরো শরীর পাথরের মতো হয়ে গিয়েছিল। আমি দেখি আমার মতো দেখতে সেই মানুষটা আমার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। অনেক ভয়ঙ্কর ছিল তার হাসিটা। আমি দেখলাম তার চোখে কোনো মনি নেই আর মুখের মধ্যে কোনো দাঁত নেই। এটা দেখে আমি যা দোয়া পারি পড়তে থাকি। তারপর আমি আমার সব শক্তি দিয়ে একটা চিৎকার করি। আমি দেখলাম আমার চোখের সামনে সেই মানুষটা অদৃশ্য হয়ে গেল। আমার চিৎকারে আব্বু উঠে পড়ে। এদিকে মা আর আপু চলে আসে। আব্বু আমাকে জিজ্ঞেস করে আমি তো শুয়েছিলাম, তাহলে বাইরে গেলাম কি করে। আমি আব্বুকে বলি আমি যখন বাইরে বের হই তখন আব্বুকে ডাক দেয়। আব্বু আমার সাথে বাইরে গিয়েছিল। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আব্বু নেই। তারপর রুমে এসে দেখি আমার মতোই একজন বিছানায় বসে আছে, আর আব্বু ঘুমিয়ে আছে। আমার কথা শুনে আব্বু অবাক হয়ে যায়। আব্বু বলে আব্বু নাকি ওঠেইনি। আমার চিৎকার শুনে আব্বুর ঘুম ভেঙে যায়। আমরা কেউ কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমাদের সাথে। সেই রাতে আমরা ঘুমিয়ে যাই আবারও। পরের দিন আব্বু আবার সেই হুজুরকে নিয়ে আসে বাড়িতে। হুজুর আমার কাছে সবকিছু জানতে চায়। আমিও হুজুরকে সবকিছু খুলে বলি। আমার কথা শুনে হুজুর কিছুটা সময় চুপ করে থাকে। তারপর হুজুর জানায় হুজুর 2 দিন পর একজনকে সাথে করে নিয়ে আসবে। তারপর হুজুর চলে যায়। আমরা সবাই আতঙ্কে 2 দিন পার করি। সেদিন রাতের বেলায় ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। আপু আর আম্মু এক ঘরে শুয়েছিল। রাতের বেলায় আম্মুর ঘুম ভেঙে যায় একটা ফিসফিস শব্দে। আম্মু বোঝার চেষ্টা করছিল ফিসফিস শব্দটা কোথায় হচ্ছে। ঘর অন্ধকার থাকায় আম্মু কিছুই দেখতে পায় না। আম্মু একটু ভয় পায়। আম্মু পাশে হাত দিয়ে দেখে আপু আছে কিনা, কিন্তু আম্মু পাশে হাত দিতেই দেখে আপু নেই। আম্মু সাথে সাথে উঠে ঘরের লাইট জ্বালিয়ে দেয়। লাইট জ্বালিয়ে আম্মু দেখে আপু হাওয়ায় ভেসে আছে আর ফিস ফিস করে কি সব বলছে। সেই সময় আব্বু ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠে। আপুর ঘরের লাইট জ্বালানো দেখে আব্বু আম্মুকে ডাক দেয়, কিন্তু আম্মু ভয়ে কথা বলার মতো অবস্থায় ছিল না।
আব্বু অনেকবার দরজায় ধাক্কা দেয়। আম্মু তখনও দেখে আপু শূন্যে ভেসে আছে। তারপর আম্মু চিৎকার করে ঘরের দরজা খুলে দেয়। আব্বু ঘরে ঢুকলে আম্মু আব্বুকে জড়িয়ে ধরে। তারপর আব্বুকে বলে আপুর কথা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপু তখন বিছানায় শুয়েছিল আর ঘুমিয়েও ছিল। আব্বু আর আপুকে ডাকে না। সেদিন রাতটা ভয়ে ভয়ে কেটে যায়। পরের দিন হুজুর আসার কথা। মাঝে আর একটা রাত আছে। আম্মু আব্বু তো চিন্তার মধ্যেই পড়ে যায়। যা শুরু হয়েছে কখন কি হয় বলা যায় না। তারপরও কি আর করার, থাকতে তো হবেই। তো দিন শেষে রাত আসে। রাতের বেলায় আমরা ঘুমাতে যাই। সেই রাতেও আম্মু আপুর পাশেই ছিল। রাত তখন আনুমানিক 1টা। আমার ঘরে তখন ড্রিম লাইট চালানো ছিল। হঠাৎ করে কারো ঠান্ডা হাতের ছোঁয়া লেগে আমার ঘুম ভেঙে যায়। আমি পাশ ফিরে দেখি আব্বু শুয়ে আছে। আমি ভাবলাম হয়তো আব্বুর ছোঁয়া লেগেছে আমার শরীরে। আমি একটু ভয় পেলেও ঘুমানোর চেষ্টা করি। কিন্তু হঠাৎ আমার মনে হলো সিলিং ফ্যানের সাথে কিছু একটা ঝুলছে। আমি ভয় নিয়ে সিলিং ফ্যানের দিকে তাকাই। আর সিলিং ফ্যানের দিকে তাকিয়েই আমার শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। আমি সিলিং ফ্যানের সাথে আপুর গলায় দড়ি দিয়ে ঝুলছে এমন একটা অবস্থা দেখতে পাই। আপুর ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া, ওড়নাটা ফ্যানের সাথে বাঁধা, আর এক মাথায় আপুর গলার সাথে পেঁচানো। আমি দেখি আপুর জিহ্বা প্রায় 1 হাত পরিমাণ বের হয়ে আছে, আর চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি একটা চিৎকার করি। আমার চিৎকারে আব্বু তাড়াতাড়ি উঠে ঘরের লাইট জ্বালিয়ে দেয়। আমি তখন ভয়ে জড়সড় হয়ে বিছানায় বসেছিলাম। পাশের ঘর থেকে আম্মু আর আব্বু আসে। আব্বু আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আমি তখন আব্বুকে সবকিছু বলি। আমার কথা শুনে ভয়ে সবার মুখ শুকিয়ে যায়। আম্মু দোয়া পরে আমার শরীরে ফু দেয়। সেই রাতটাও অনেক ভয়ে ভয়ে কাটে। পরের দিন সন্ধ্যার পর হুজুর একজনকে সাথে নিয়ে আসে। তিনিও একজন হুজুর। হুজুর আমাদের কাছে থেকে সবকিছু বিস্তারিত শুনলেন। তারপর হুজুর আমার ঘরে আসেন। আমার ঘরের মধ্যে ঢুকে ঘরটা ভালোভাবে দেখে। তারপর আপুর ঘরে যায়। এমনভাবে পুরো বাড়িটা হুজুর ঘুরে ঘুরে দেখে। তারপর হুজুর জানায় হুজুর আমার ঘরে রাতে থাকতে চায়, আর হুজুর এই সমস্যার সমাধান রাতেই করে দেবে। আমরা তো হুজুরের কথা শুনে একটু সাহস পাই। তারপর হুজুর আমার ঘরে ঢুকে দরজা ভেতর থেকে লাগিয়ে দেয়। আমরা বাইরে বসে অপেক্ষা করছিলাম। আমরা বুঝতে পারি দুজন হুজুর ছাড়াও আরো কেউ ঘরের মধ্যে আছে। কারণ দুজন হুজুরের মাঝে মাঝে কারোর সাথে যেন কথা বলছিল আর ধমক দিচ্ছিল। কাকে যেন বন্দি করার কথা বলছিল। প্রায় 2 ঘন্টা পর হুজুর ঘর থেকে বের হয়ে আসে। তারপর আব্বুকে জানায় আর সমস্যা নেই। আব্বু হুজুরকে জিজ্ঞেস করে কি হয়েছিল। হুজুর আব্বুকে জানায় একটা দুষ্ট জিন আপুর পিছু নিয়ে আমাদের বাড়িতে আসে, আর সেই আমাদেরকে ভয় দেখাতো। জিনটা চাইতো আপুর সাথে থাকতে, কিন্তু আপুর সাথে থাকতে পারতো না জন্য সে আমাদের ভয় দেখাতো। হুজুর সেই দুষ্ট জিনটাকে তাড়িয়ে দিয়েছে, আর কোনো সমস্যা হবে না। তারপর থেকে আর কোনো সমস্যাও হয়নি। আমার আপু এখন বিবাহিত, আর তার একটা মেয়ে আছে। আমিও বিবাহিত। ইমরান ভাই, এই ছিল আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। লেখায় অনেক ভুল আছে ভাই, আপনি কষ্ট করে পড়ে নেবেন। এই ঘটনাটা যদি শেয়ার হয় তাহলে আমি আবার নতুন ঘটনা পাঠাবো। আপনাদের ভূত আড্ডার জন্য দোয়া ও শুভকামনা রইল। আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন। ঘটনাটা যদি শেয়ার করার মতো হয় তাহলে ইমরান ভাই আপনি পড়ে শোনাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাবেদ ইকবাল ভাই, এটি আপনার প্রথম ঘটনা আমাদের চ্যানেলে। তবু অসম্ভব সুন্দর ছিল আপনার ঘটনাটি। আশা করি শ্রোতা বন্ধুদের সবার আপনার ঘটনা অনেক বেশি ভালো লেগেছে। তো শ্রোতা বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি, অর্থাৎ সামিউল সাকিব ভাইয়ের ঘটনা এবং জাবেদ ইকবাল ভাইয়ের ঘটনা কেমন লাগলো আপনাদের কাছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুটি ওয়ে আছে। প্রথমত আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda@gmail.com BHOOTADDA@gmail.com। এখানে আপনাদের জানাশোনার সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। তাহলে কথা হচ্ছে আগামী এপিসোডে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি ইমরান ইসকান। আসসালামু আলাইকুম।